সুমুখে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জাহান। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই আপনার রিসেন্টলি কাজ করার যে চলচ্চিত্র ডেড বডি, সেটি সম্পর্কে একটু জানতে চাই। কাজ করার অভিজ্ঞতা কেমন এবং এই মুভির মূল বিশেষত্বটা আসলে কি? কাজ করার অভিজ্ঞতাটা বলতে গেলে দুর্দান্ত, যেহেতু যে ডিরেক্টর সাহেব ছিলেন মোহাম্মদ ইকবাল সাহেব, উনি বেসিক্যালি আমার প্রথম যে সিনেমাটা ছিল কিলহিমেরও ডিরেক্টর ছিলেন। তো ওনার সাথে যেহেতু প্রথম একটা কাজ করা এবং এটা আমার দ্বিতীয় কাজ ওনার সাথে, সো ওনার সাথে তো একটা মানে আন্ডারস্ট্যান্ডিং, লাইক উনি কি চাচ্ছেন বা আমি কি ডেলিভারি দিতে পারবো অ্যাক্টিংয়ের ক্ষেত্রে। সো সেক্ষেত্রে আমি অভিজ্ঞতা বলবো ওভারঅল খুব ভালো। এবং সিনেমার ব্যাপারে যদি বলতে হয়, সিনেমাটা হচ্ছে একটা হরর থ্রিলার সিনেমা, যেই সিনেমাটা একটা প্যাকেজ আমার দৃষ্টিতে, যেখানে প্রেম, ভালোবাসা, কষ্ট, তারপর আপনার একটা হরর ফিল পাওয়া যাবে, অ্যাকশন, রোমান্টিক সব কিছু আছে। আপনার ক্যারেক্টার কি ছিল? এখানে বেসিক্যালি চারজন আর্টিস্টের, আপনারা যারা দেখেছেন আপনারা জানেন যে শ্যামল মাওলা, রাওশান, তারপর হচ্ছে বাংলাদেশ থেকে আমি এবং কলকাতার একজন অভিনেত্রী আছেন। তো এখানে আমরা চারজন আর্টিস্ট এখানে আমরা কাজ করেছি। এখানে একটা আত্মা ছিল এবং একটা জীবিত আত্মা ছিল। তো এই তো আমার ক্যারেক্টারটা বলতে গেলে জীবিত আত্মা। আচ্ছা, কেমন লেগেছে যে নায়িকা হয়েও আত্মার ক্যারেক্টার করতে? কেমন লেগেছে, অনুভূতি কেমন? আত্মাটা আমি ছিলাম না, মানে আপনার উপর ভর করেছে? হ্যাঁ, ভর করেছে এবং জীবিত যে মানুষটা ছিল সেটা ছিলাম আমি। আচ্ছা, শুটিং গুলো কোথায় কোথায় হয়েছে? শুটিং বাংলাদেশের খুব সুন্দর সুন্দর কিছু জায়গায় করা হয়েছে, তার মধ্যে বান্দরবান। আপনারা জানেন বান্দরবান হরর কোনো সিনেমা করতে গেলে আই থিঙ্ক সবচেয়ে পারফেক্ট প্লেস। তো বান্দরবানের অনেকগুলো মানে কঠিন থেকে কঠিনতর জায়গায়, যেখানে আসলে সহজে মানুষজন যেতে পারে না। আমাদের ম্যাক্সিমাম সিনেমার শুটিং ওইখানেই হয়েছে। তারপরে আমাদের গানগুলো হয়েছে কক্সবাজারে। তারপর হ্যাঁ, আমাদের বান্দরবানে, আমার ফুল শুটিং আমরা বান্দরবানে করেছি। ঢাকারও কিছু অংশ হয়েছে, উত্তরাতে হয়েছে। আপনার মোহাম্মদ ইকবালের পরিচালনায় এর আগেও একটি মুভি হয়েছিল যেটা আপনি বলছিলেন কিলহিম, সেখানে অনন্ত জলিলের সাথে আপনার কাজ করার সৌভাগ্য হয়েছে, ওনার মতো একজন সিনিয়র আর্টিস্টের সাথে। কেমন লেগেছে তার সাথে কাজ করতে পেরে এবং তার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? অনন্ত জলিল সাহেবের সাথে কাজ করার অভিজ্ঞতা বলতে গেলে আমার কাছে মনে হয়েছে যে এক্সপিরিয়েন্সড আর্টিস্টদের সাথে কাজ করার অভিজ্ঞতা তো সবসময় ভালো থাকে। তারা যেহেতু আমাদের আগে থেকে মানে স্ক্রিন বোঝে বা কিভাবে কাজ করতে হয়, লাইক আমরা প্রথম সেগুলো বুঝে উঠতে পারি না যে আমাদের ডায়লগ ডেলিভারিগুলো কীরকম হবে বা আমার অ্যাক্টিং বা আমাদের ক্যামেরার অ্যাঙ্গেলগুলোকে বোঝা। তো ওই দিক থেকে তো আমি ওনার কাছ থেকে অনেকটা হেল্প পেয়েছি। এবং শুটিং সেটে বলেন বা আদার্স সময় যতক্ষণ আমাদের খুব বেশি কথা হয়নি বা ওনার সাথে আমার যে কয়টা মানে সিন ছিল, সেগুলোতে উনি ওনার জায়গা থেকে যতটুকু সম্ভব আমার ভুল হলে ডিরেক্টর বলেন বা উনি বলেন হেল্প করেছেন। ইনফ্যাক্ট বর্ষা আপু, she is also so lovely and sweetest person I ever know. ইন্ডাস্ট্রিতে আমার যতজন মানুষের মধ্যে পরিচয় হয়েছে তার মধ্যে আমার মনে হচ্ছে she is one of the sweetest person. তো বর্ষা আপু খুব কোঅপারেটিভ এবং হেল্পফুল ছিলেন। প্রথমবারের মতো বর্ষা আপু একজন ভিলেনের ক্যারেক্টার প্লে করেন এবং দুর্দান্ত ভিলেন হিসাবে কিলহিমে উনি নিজেকে ধরা দেন। তো ওইখানে নায়িকা ক্যারেক্টার হিসাবে আমি ছিলাম। তো ওনার কাছ থেকে আমি অনেক হেল্প পেয়েছি। তো ওভারঅল তাদের সাথে আমার অভিজ্ঞতা দুর্দান্ত ভালো এবং আমার পরবর্তী কাজগুলোর যে ইন্সপায়ারেশন হিসাবেও তারা আমাকে অনেক হেল্প করে। আচ্ছা, আপনার জীবনের প্রথম চলচ্চিত্র কোনটি ছিল? আমার জীবনের প্রথম চলচ্চিত্র ছিল ও মানুষ বলে একটা চলচ্চিত্র আছে, যেখানে আমি একটা ক্যারেক্টার করেছিলাম, যেই সিনেমাটা আমার ডিরেক্টর দেখেছিলেন। আচ্ছা, সেখানে আপনার ক্যারেক্টার কি ছিল? ওখানে ছিল হচ্ছে একটা ডাকাত দল ছিল। সেই ডাকাত দল বেসিক্যালি হচ্ছে মানে একটা মেয়েকে ধরে নিয়ে যায়। তো এরকম একটা ক্যারেক্টার ছিল আমার। আপনি শুরু করেছিলেন নাটক দিয়ে, এখন আপনি মুভিতে কাজ করছেন, নাটক ছেড়ে দিয়েছেন। সেলিব্রিটি হওয়ার পর কি মুভিটাতেই পারফেক্টলি নিজেকে ফিট করে নিয়েছেন, নাটকটা বাদ দিয়েছেন নাকি অন্য কোনো কারণ আছে? না, এখনও সেলিব্রিটি বলতে গেলে ওরকম কোনো কিছু আমি করে ফেলিনি যেটা সেলিব্রিটি হওয়ার মতো। তবে হ্যাঁ, নাটকটা আমি
করেছি, আমার যতদিন ভালো লেগেছে আমি নাটক করেছি। এখন মনে হচ্ছে যে সিনেমার জায়গাটা মেবি একটু ফাঁকা আছে, এখানে হয়তো বা আর্টিস্ট দরকার। আমাদের কোনো সুযোগ যদি হয়ে যায়, আই থিঙ্ক ভালো কিছু করার একটা সুযোগ আছে, যেহেতু নাটকে অলরেডি অনেক মানে কি বলে প্রতিভাবান আর্টিস্টরা আছেন। সো আমার কাছে মনে হচ্ছে সিনেমা অঙ্গনটা একটু ফাঁকা, তো এই জায়গাটাতে আমার সম্ভাবনাটা হয়তো বা আমি চেষ্টা করে দেখতে পারি যে কতটুকু সম্ভব। আচ্ছা, ভবিষ্যতে কোন ধরনের চলচ্চিত্র করার ইচ্ছে আছে? নিজেকে কিভাবে আর ভাঙতে চান, মানে ডিফারেন্ট ক্যারেক্টারে? আমার বেসিক্যালি প্রথম পছন্দের লিস্টে আমি রোমান্টিক টাইপ সিনেমা খুব পছন্দ করি। আচ্ছা। মানে যে কোনো সিনেমার, যেমন সানাম তেরি কাসম থেকে শুরু করে আমি যদি বলিউডের কথা বলি, বা কলকাতার সিনেমাগুলো যেগুলো, মানে আমার হচ্ছে রোমান্টিক টাইপের সিনেমা খুব পছন্দ, যে একটু কষ্ট থাকবে, একটু ভালোবাসা থাকবে, সে ভালোবাসার মধ্যে প্রিয়জনকে হারানোর কষ্ট বা পাওয়ার যে আনন্দ। তো আমার পার্সোনাল চয়েস বলা যায় রোমান্টিক ধাঁচের সিনেমাটাই আমার একটু বেশি পছন্দ। তবে আমি তো চাইবো যে আমার আর্টিস্ট হিসাবে নিজেকে আরও ভালোভাবে দেখার জন্য যেই চ্যালেঞ্জিং ক্যারেক্টারগুলো থাকে, যেগুলোর মাধ্যমে নিজেকে ভেঙে নিজেকে ডিফারেন্টভাবে দেখানো, একটু গ্ল্যামারাসের বাইরে, বা একটু নারী শক্তি নিয়ে কোনো একটা কাজ, যেটা আসলে মানে আমাকে ডিফেন্ড করবে, আমি নিজেকে পরিচিত করতে পারবো। বাট তার আগে নিজেকে আরেকটু শক্তপোক্তভাবে নিজের জায়গাটাকে তৈরি করার পরে। আচ্ছা, নায়িকা হিসেবে আপনার কাছে কাকে কাকে বেশি ভালো লাগে? নায়িকা হিসাবে আমার বেসিক্যালি পছন্দ মাহিয়া আপুকে, যেটা বলছিলাম যে নারী শক্তির কথা বলতে গেলে বাংলাদেশে যদি আপনি নারী কেন্দ্রিক সিনেমার কথা ভাবেন, বা লেডি অ্যাকশন যেগুলো হয়, তো সেক্ষেত্রে মাহির যে অগ্নি সিনেমাগুলো, বা অগ্নি 1, অগ্নি 2, বা ওনার কাজগুলো দেখে আসলে আমার ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, বা বাংলা সিনেমা দেখার যে একটা অভ্যাস সেটা তৈরি হয়েছিল। সো নায়িকাদের ক্ষেত্রে বলতে গেলে আমার লিস্টে, মানে আমার জেনারেশন থেকে বা আমার কাজ দেখা স্টার্ট থেকে আমি মাহিয়া আপুকে আমার খুব ভালো লাগে। অনেকে দেখা যায় যে থিয়েটার থেকে আসেন, অনেকে শিখে আসেন, সেক্ষেত্রে আপনি কি বা এখানে এসে কাজ করতে করতে শিখছেন, নাকি আরও শেখার যে চেষ্টা সেটা চালিয়ে যাচ্ছেন? আমি বেসিক্যালি শিখে এসেছি বলা যায় না, যে আমি কিছুটা চেষ্টা করে এসেছি। লাইক হচ্ছে আমার অ্যাক্টিং ক্লাসের মাধ্যমে আসলে আমার ক্লাস স্টার্ট। নায়লা আজাদ নূপুর বলে একজন আছেন, যিনি কিনা নট থিয়েটার, উনি 3 মাসের একটা অ্যাক্টিং কোর্স করান। তো আমি বেসিক্যালি ওইখানে অ্যাক্টিংয়ের ক্লাস স্টার্ট করেছিলাম। তো ওইখান থেকে বলা যায় কিছুটা শিখেছি, এবং কাজ করতে করতে তো আরও শিখছি, আর শেখার তো শেষ নেই। আচ্ছা, ছোটবেলা থেকে কি মনে হতো বড় হয়ে নায়িকা হব? ব্যাপারটা কি ওরকমভাবেও আমি চিন্তা কখনোই করিনি যে আমি বড় হয়ে নায়িকা হব, বা নায়িকা সুলভ কোনো কিছু চিন্তাও করতাম না। তবে হ্যাঁ, নিজেকে একটু ডিফারেন্টভাবে দেখতে, একটু সুন্দর করে দেখতে, গ্ল্যামারাস ওয়েতে দেখতে খুব ভালো লাগতো ছোটোবেলা থেকে। তো যখন দেখলাম যে নিজের গ্ল্যামারটাকে ডিফারেন্টভাবে ইউটিলাইজ করতে হলে নায়িকা হলে একটা গুড মাধ্যম, বা যেটা বলছিলাম যে মাহিয়া আপুকে যখন অ্যাকশন করতো, বা উনি যখন রোমান্টিক ডায়লগগুলো দিত, আমি আগের কারো সিনেমা দেখিনি এরকম না, তারপর আমার সিনেমা দেখা স্টার্ট হয়েছে, আমি অনেক সিনেমা দেখেছি, তারপর বাংলা সিনেমা অনেক বেশি। তো আমার ওইখান থেকে আসলে ইচ্ছাটা বলা যায় যে স্টার্টিং হয়েছে হঠাৎ করেই। ভালো অভিনেতা বা চিত্রনায়িকা হওয়ার ক্ষেত্রে কোন কোন গুণাবলী থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় যে একটা মানুষের ইনার যে সৌন্দর্য, সেটাকে অনেক বেশি বৃদ্ধি করা উচিত, নিজের কনফিডেন্ট বাড়ানো উচিত। তার পাশাপাশি অবশ্যই অভিনয়ের দক্ষতাটা তো লাগবেই, প্রতিনিয়ত শেখা। যেমন আমি এখন আবার চেষ্টা করছি ইন্ডিয়াতে, কলকাতায়, আপনারা জানেন যে ওইখানের অ্যাক্টিং ক্লাসগুলো ডিফারেন্ট হয়। তো আমি যেহেতু পরপর 2টা কাজ করে ফেলেছি, আরও একটা কাজের জন্য মোটামুটি আমি একটু চুক্তিবদ্ধ হয়েছি। তো আমার মনে হচ্ছে যে আমাকে নিজেকে আরেকটু যদি স্ট্রংলি নিজের জায়গাটাকে পরিপুক্ত করতে চাই, তাহলে নিশ্চয়ই আমাকে অ্যাক্টিংয়ের প্রতি আরেকটু ফোকাস দেওয়া উচিত। সো আমার কাছে এটাই মনে হয় যে নিজের মনের যে শক্তিটা বা কনফিডেন্টটা, সেটা এবং অভিনয়ের চর্চাটা তো অবশ্যই থাকা উচিত। কিছুদিন আগে তো রোজার ঈদ চলে গেল, আবার কুরবানি ঈদ আসছে, ঈদকে ঘিরে আমরা স্পেশাল কিছু উপহার পাবো কিনা? আমাদের সিনেমাটা তো বেসিক্যালি রোজার ঈদেই আসার কথা ছিল, বাট অনেকগুলো সিনেমা চলে এসছে, তো তাই জন্য অ্যাকচুয়ালি আমাদের কাজটাই পিছিয়ে দেওয়া হয়েছে। আর আমি যেহেতু এখন ভাবছি যে সিনেমাতেই কাজ করব বা সিনেমার সাথেই থাকবো, সো আমি আসলে আর কোনো কাজ করছি না রাইট নাও। এখন আমি আরেকটা কাজের সাথে যদি যুক্ত হই, তাহলে নিজেকে আরেকটু আমি চাচ্ছি যে মেন্টালি, ফিজিক্যালি বা অ্যাক্টিং স্কিলটাকে দক্ষ করার জন্য। সো আমি নিজেকে একটু সময় দিয়ে নিজেকে আরেকটু তৈরি করতে চাচ্ছি, আরেকটু পারফেক্ট করতে চাচ্ছি। খুব ভালো পরিকল্পনা। নিজেকে আগামী 10-15 বছর পর কোথায় দেখতে চান?
আসলে কি পুরাটা তো ভাগ্যের উপরে থাকে, সৃষ্টিকর্তা যেটা লিখে দিয়েছেন সেটাই হবে। তারপরে তো নিজেদের একটা হয়তো বা থাকে, চাওয়া থাকে। হ্যাঁ, আমি কাজ করে আমি খুবই আনন্দিত বা আমার খুব ভালো লাগছে, আমি শোবিজ অঙ্গনটাকে খুব ভালোবেসে ফেলেছি বলা যায়। সো রাইট নাও আসলে আমার জল্পনা কল্পনা, ধ্যান ধারণা, চাওয়া সব কিছু আমি বলবো এই শোবিজকে নিয়ে, ইন্ডাস্ট্রিকে নিয়ে। সো আমি আসলে চাই যে আমরা শাবানা ম্যাম, ববিতা ম্যাম বা সুচিত্রা সেনের মতো আর্টিস্টদেরকে আমরা আসলে যেইভাবে মনে নিয়েই চিন্তা করি যে ওয়াও তারা একজন আর্টিস্ট ছিল, আমি চাই যে ওনাদের কাতারের নামের সাথে যদি বাংলাদেশের কোনো আর্টিস্ট বা শাবনূর ম্যামকে আমরা মনে করি, এরকম কোনো একটা জায়গায় আমারও নামটা থাকুক শোবিজে। আচ্ছা, নতুন জেনারেশনের মধ্যে কিন্তু আপনি বলা যেতে পারে কাজ করছেন। আমাদের একটা ইন্ডাস্ট্রিতে ধারণা থেকে থাকে যে নতুনদেরকে হয়তো বা সুযোগ দেওয়া হয় না সেই পরিমাণ। আপনার পরিপ্রেক্ষিতে কি হয়েছে, সে বিষয়টা কি আসলে তাই নাকি ডিফারেন্ট? ইন এ সেন্স বলতে গেলে কি আসলে সুযোগটা ওইভাবে আসে না। আসলে কি আমি যেটা বুঝলাম এই কয়েকদিনে, এটা টোটালি না ভাগ্যের উপরে ডিপেন্ড করে। মানে এটা আমি বললাম যে আমার সাথে খুব ভালোভাবে একটা কোইন্সিডেন্ট হয়েছে, টোটালি কোইন্সিডেন্ট। আমি জানি না এটা হয়তো বা ভাগ্যে থাকে, এবং বললাম না ভাগ্যে কোনো কিছু থাকলে আসলে কখনোই চেঞ্জ হয় না সেটা। আমরা গুলশানে একে একটা রেস্টুরেন্টে বেসিক্যালি বসা, তো সেইখান থেকে উনি যখন ভারতীয় আর্টিস্টটাকে বাদ দেওয়া হয়েছে সিনেমা থেকে, এবং ওনারা একদিন পরেই শুটিংয়ে যাচ্ছিল, তো একদিন পরে যেহেতু শুটিংয়ে যাচ্ছিলো, ওনাদের আর্টিস্ট ইমিডিয়েটলি কাউকে না কাউকে সিলেক্ট করতে হতো। তো দ্যাট মোমেন্টে ওনারা ওখানে গিয়ে আমাকে দেখলো, দেখে ওনাদের ফিল হলো যে, বললাম ও মানুষ বলে একটা সিনেমা আছে, যেটা আমার ডিরেক্টর আমাকে ওইখানে দেখে উনি সামহাও ওনার মাথায় ছিল আমাকে মাথায় রেখেছেন, তো ওইভাবেই আমার কাছে চলে আসছে। তো এটার জন্য কিন্তু কখনো এরকম হয় না যে কোনো অডিশন না হয়েছে বাংলাদেশ থেকে, বা নতুন যে প্রতিভাগুলো আছে বা নতুন যারা কাজ করছে তাদের ব্যাপারে জানা যে আসলে অ্যাটলিস্ট তারা কি করতে পারবে, ওই সুযোগটা কিন্তু আমার আসে নাই। তো যেহেতু ভাগ্য ভালো ছিল বা ভাগ্যে আমার ছিল বিধায় আমি এটা পেয়েছি, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একটু প্রতিবন্ধকতা আছে, মানে আমাদের আরেকটু অডিশনের জায়গা তৈরি করে দেওয়া উচিত। নতুন যে কোনো কাজের ক্ষেত্রে আমরা আসলে আমাদের হাতে বা আমাদের পরিচিত যে আর্টিস্টরা আছেন তাদের বাইরেও আসলে আর্টিস্ট যে আছে বা করছে কাজ, বা তাদেরকে দিয়ে কাজ করানো যায় কিনা, এই জিনিসটার তৈরি করাটা আমার মনে হয় দরকার। সো আমার কাছে মনে হয়েছে হ্যাঁ একটু প্রতিবন্ধকতা আছে। আপনার লাইফে এত দূর পর্যন্ত আসার পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কে জুগিয়েছেন? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমরা যে সোসাইটি থেকে বড় হয়েছি সেখান থেকে না এটা খুব সহজ না যে আমাদের ফ্যামিলি ইজিলি আমি বলবো যে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাচ্ছি, বাট স্টিল না আমার ফ্যামিলি কখনোই আমাকে বলে না যে তুমি তোমার ক্যারিয়ার হিসাবে তুমি ইন্ডাস্ট্রিকেই নাও। তারা বলে তুমি পড়াশোনা কমপ্লিট করো, দেন তুমি ডিসাইড করবে যে তুমি কী করবে। অফকোর্স এটা কোনো কর্পোরেট হতে পারে বা তুমি অ্যানাদার যে কোনো কিছু, বাট এটা এখনও আমার ওই ধরনের কোনো ধরনের সাপোর্ট আসে না। সো আমার ক্ষেত্রে না আমার কনফিডেন্টের জায়গাটা আমি নিজেই তৈরি করেছি, ভেরি সরি টু সে। হ্যাঁ, তবে হ্যাঁ মায়ের কিছুটা তো হেল্প ছিল। যেমন আমার ফ্যামিলি কখনোই ওরকম না যে আমি যেটা করতে চাই সেটাতে সবসময় বাধা হয়ে দাঁড়ানো। তবে সোসাইটি, ফ্যামিলি বা ওই যে ইন্ডাস্ট্রি আসলে ওইটুকু সিউরিটিও এখনও দেয় না যে একটা ফিউচার ফিক্সড করার জন্য আমাদের ইন্ডাস্ট্রি আসলে এতটা কেপাবল, বা আমাদের আসলে ওই জায়গাটা তৈরি করে দেওয়ার জন্য কেপাবল, বা আগামী 5 বছর পর্যন্ত আমি আসলে কতটুকু কাজ করতে পারবো, বা সেই কাজটা আমার ক্যারিয়ারকে কতটুকু সাপোর্ট করবে, আমরা এগুলো জানি না। সো ওই হেল্পটা আমি ওই রকমভাবে কারোর কাছ থেকেই পাচ্ছি না, তবে আমাকে কেউ বাধাও দিচ্ছে না, ফ্যামিলি সাপোর্টিভ আছে। সো ফ্যামিলির প্রতিটা মেম্বারই আমাকে ওইভাবেই সাপোর্ট করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, বেশ সুন্দর কিছু কথা শুনলাম। আর সেই সাথে এটা প্রত্যাশা করছি আগামীতে আরও ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দেবেন এবং সবসময় ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ সবাইকে। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।